ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইতালির বিখ্যাত চিন্তাবিদ গ্রামশির রাজনৈতিক চিন্তা, পলিটিক্যাল থট অফ গ্রামশি। গ্রামশি একজন মার্ক্সবাদী, তবে গ্রামশি মার্ক্সের যান্ত্রিক দিকগুলিকে উপেক্ষা করেছেন। গ্রামশি মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে যান্ত্রিক দিক সেটাকে উপেক্ষা করেছেন এবং গ্রামশি মার্ক্সের বক্তব্যকে স্বীকার করে নিয়ে মার্ক্সের কিছু কিছু বিষয় সম্পর্কে তিনি আলোচনা করেছেন এবং মার্ক্সবাদকে সংশোধন করেছেন। তাই গ্রামশিকে নয়া মার্ক্সবাদী বলা যায়। আবার এটা বলা যায় যে গ্রামশি মার্ক্সবাদ এবং অমার্ক্সীয় মতবাদ এই দুইয়ের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করেছেন। যাই হোক, গ্রামশি একজন বিপ্লবী, গ্রামশি ইটালির একজন সাংবাদিক, গ্রামশি একজন লড়াকু মানুষ। তিনি একদিকে বিভিন্ন তত্ত্ব আলোচনা করেছেন, অন্যদিকে তিনি ইটালির রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন। গ্রামশির জন্ম 1891 সালে এবং গ্রামশি মারা যান 1937 সালে। আমরা ইতিপূর্বে লেনিনের উপরে ভিডিও করেছি। লেনিন 1869 সালে জন্মগ্রহণ করেন, আর গ্রামশি তার 21 বছর পর 1991 সালে ইটালিতে জন্মগ্রহণ করেছেন। 1991 নয়, 1891 সালে। গ্রামশি একজন দার্শনিক, ফিলোসফার। গ্রামশি একজন বিপ্লবী, গ্রামশি একজন সাংবাদিক। গ্রামশি আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে মার্ক্সীয় মতবাদে যে ভিতকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ সমাজের মূল ভিত্তি হলো অর্থ ব্যবস্থা, আর অর্থ ব্যবস্থার উপরেই শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম ইত্যাদি গড়ে উঠেছে। আর অর্থ ব্যবস্থার উপরে যেসব বিষয় গড়ে উঠেছে সেগুলিকে বলা হয় উপরিকাঠামো। অর্থনীতিকে স্ট্রাকচার বলা হয়, আর এই স্ট্রাকচারের উপরে ভিত্তি করে গড়ে উঠে উপরিকাঠামো বা সুপার স্ট্রাকচার। মার্ক্স স্ট্রাকচারকে বেশি গুরুত্ব দিয়েছেন, ইকোনমিক্যাল বেসকে বেশি গুরুত্ব দিয়েছেন। গ্রামশি সেই জায়গায় উপরিতলকে বেশি গুরুত্ব দিয়েছেন। কার্ল মার্ক্স উপরিতলকে অস্বীকার করেননি। একদিকে অর্থনীতি উপরিতলকে পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, মূলত নিয়ন্ত্রণ করে, অন্যদিকে উপরিতলও অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। মার্ক্স এই দুটির মধ্যে অর্থকে বেশি গুরুত্ব দিয়েছেন। গ্রামশি অর্থের উপরে গুরুত্ব না দিয়ে গ্রামশি গুরুত্ব দিয়েছেন উপরিতলের উপর। এইটা হলো মার্ক্সীয় বক্তব্যের সঙ্গে গ্রামশির বক্তব্যের পার্থক্য। দেখো, মার্ক্স এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন, শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে যে ভাবধারা, যে চিন্তাধারা, যে ইডিওলজি সমাজের মধ্যে প্রচলিত থাকে এবং সমাজের মানুষ মেনে চলে, সেগুলি হলো মূলত শাসক শ্রেণীর ভাবধারা। শাসক শ্রেণী ধনিক শ্রেণীর উপর নির্ভর করে, ধনিক শ্রেণী শাসক শ্রেণীকে নিয়ন্ত্রণ করে। আর আর শ্রেণীবিভক্ত সমাজে বুদ্ধিজীবী শ্রেণী যে ভাবধারা তৈরি করে, যে ইডিওলজি তৈরি করে, যে মতবাদ তৈরি করে, সেই মতবাদগুলিকে
সেই মতবাদগুলিকে শাসক শ্রেণী ক্যারি আউট করে এবং সেই সেই ইডিওলজিকে জনগণের মধ্যে প্রচার করে আর জনগণ সেটাকে ফলো করে। তাহলে মার্কস এঙ্গেলস এই বক্তব্যটা বলেছেন। গ্রামসি সেখানে গ্রামসি এসে বলছেন যে শাসক শ্রেণী মতাদর্শ চাপিয়ে দেয় সাধারণ জনগণের উপর, আর শাসক শ্রেণীর সঙ্গে যুক্ত থাকে ধনিক শ্রেণী। আধুনিক সমাজ ব্যবস্থাতে বুর্জোয়া শ্রেণী, ধনিক শ্রেণী, শিল্পপতি শ্রেণী, বড় বড় ব্যবসায়ী শ্রেণী। তাহলে এদের যে ভাবধারা, এদের যে ইডিওলজি, সেটাকে শাসক শ্রেণীর মাধ্যমে সমাজের মানুষের উপরে চাপিয়ে দেয় আর মানুষ সেটাকে ফলো করে। গ্রামসি বলছেন এ কথা ঠিক, শাসক শ্রেণী যেমন ইডিওলজি তৈরি করে ধনিক আদর্শ ইডিওলজির পক্ষে জনগণকে সংগঠিত করে, অনুপ্রাণিত করে বা প্ররোচিত করে, তেমনি শোষিত প্রলেতারি শ্রেণী, শ্রমিক শ্রেণীর মধ্যেও নিজস্ব ভাবধারা গড়ে তুলতে হবে। শ্রমিকদের ওই শাসক শ্রেণীর বিরোধী যে ইডিওলজি, আদর্শ, মতাদর্শ, তা গড়ে তুলবে শ্রমিক শ্রেণীর মধ্যে। শ্রমিক শ্রেণী সচেতন হবে, সংগঠিত হবে। আর এই পাল্টা সচেতনতা, এই পাল্টা আদর্শ শাসক শ্রেণীর আদর্শকে সংগ্রামের মধ্য দিয়ে দূর করবে। তার সাধারণ মানুষ শ্রমিক শ্রেণীর আদর্শকে গ্রহণ করবে, আর দেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী মানুষ। সুতরাং এইখানে শাসক শ্রেণীর ভাবধারায় সাধারণ মানুষের ভাবধারা, শাসক শ্রেণীর ইডিওলজিকে সাধারণ মানুষ ফলো করে, এই কথা বলেই মার্কস ক্ষান্ত থেকেছেন। কিন্তু আধুনিক যুগে এসে ইতালির বিপ্লবী সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী তিনি কিন্তু বললেন যে শ্রমজীবী মানুষের মধ্যেও আলাদা ইডিওলজি গড়ে তুলতে হবে। আর শ্রমিক শ্রেণীর যে ইডিওলজি, সেটা হলো শ্রমিক শ্রেণীর মুক্তি আনবে। গ্রামসি বলছেন যে রাজনৈতিক বিপ্লব সংগঠিত করার আগে সাংস্কৃতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে বিপ্লব আনতে হবে, মানুষের ভাব জগতের পরিবর্তন আনতে হবে। এইখানে গ্রামসির বক্তব্য আলাদা মাত্রা পেয়েছে। গ্রামসি 1913 সালে যে ইটালিতে নির্বাচন হয়, সরাসরি এই নির্বাচনের সময় তিনি পেশাদারী রাজনীতি শুরু করেন। পেশাদারী রাজনীতি কাকে বলে? সর্বক্ষণে তিনি শ্রমিক, মেহনতি, খেটে খাওয়া মানুষের পাশে থেকে রাজনীতি করবার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে শ্রমিক এবং শোষিত মানুষের মুক্তি আসবে একমাত্র সমাজতান্ত্রিক ব্যবস্থাতে। কিন্তু সমাজতন্ত্র আপনা আপনি আসবে না, আপনা আপনি আসবে না। সমাজতন্ত্রকে আনতে হবে, সংগঠিত করতে হবে। 1917 থেকে 1926 এই কবছর গ্রামসির রাজনৈতিক জীবন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময়ে ইতালিতে প্রচলিত যে পুঁজিবাদী ব্যবস্থা, সেই ব্যবস্থা মধ্যে একটা সংকট সৃষ্টি হয়েছে। 1917 সাল যুদ্ধ চলছে, প্রথম যুদ্ধ, বিশ্বযুদ্ধ চলছে। ফ্যাসিবাদের আগ্রাসন শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালিতে। ফ্যাসিবাদী নেতা মুসোলিনির একচেটিয়া আধিপত্য ইটালির রাজনৈতিক ক্ষেত্রে এসে গেছে। গণতন্ত্র সংকটে এই সময় ফ্যাসিবাদের আবির্ভাব হয় এবং এবং ইটালিতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে শ্রমিকদের ইচ্ছা শক্তি আর শ্রমিকদের মানসিক দৃঢ়তা, এর মধ্য দিয়ে
এর মধ্য দিয়ে রেভলিউশন হতে পারে। মার্কস এই যে বক্তব্য তুলে ধরেছেন তার বিভিন্ন গ্রন্থে, এটাকে গ্রামসি অস্বীকার করেছেন এবং গ্রামসি বলছেন যে এটা ভুল ধারণা। তার গ্রামসি মনে করেন যে শ্রমিকদের সংগঠিত করতে গেলে শ্রমজীবীর মানুষের মধ্যে আগে সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে, তাদেরকে কুসংস্কার মুক্ত করতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। তাই পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে রেভলিউশন হবে, যেটা মার্ক্সবাদে বলা হয়েছে। লেনিনও সেই কথা বলেছেন, কিন্তু এটা আপনা আপনি হবে না। এক্ষেত্রে শ্রমিকদের একটা কাউন্সিল তৈরি করতে হবে। শ্রমিকরা কাজের মধ্য দিয়ে তারা সচেতন হবে, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা চেতনা, বুদ্ধিজীবী তাদের চেতনা হবে সম্পূর্ণভাবে আলাদা। শাসক শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, শ্রেণীবিভক্ত সমাজের যারা শোষক, যারা ধনী, তারা ভাবধারা চাপিয়ে দেয় শাসক শ্রেণীর মাধ্যমে জনগণের মধ্যে, আর জনগণ অন্ধভাবে সেই ইডিওলজিটাকে, আদর্শকে সে মেনে নেয়। অর্থাৎ উপরিতলে অর্থনৈতিক ক্ষেত্রে যাদের আধিপত্য আছে, অর্থনৈতিক ক্ষমতা যাদের হাতে আছে, তারাই কিন্তু উপরিতে তলে ক্ষমতা ভোগ করে। অর্থাৎ রাজনীতি, আইন ব্যবস্থা, ধর্ম, ইতিহাস, দর্শন, সংস্কৃতি সব ক্ষেত্রেই কিন্তু শাসক শ্রেণী আধিপত্য বিস্তার করে এবং সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করে। সুতরাং এই নিয়ন্ত্রণ থেকে উপরিতলকে আলাদা করতে হবে, সুপার স্ট্রাকচারকে আলাদা করতে হবে। সুপার স্ট্রাকচারকে ওই 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 ক্যাপিটালিজমের যে অর্থনীতি, তার উপরে নির্ভর করলে হবে না। তাহলে কিন্তু রেভলিউশন হবে না, বিপ্লব হবে না, সমাজের পরিবর্তন আসবে না, ফান্ডামেন্টাল চেঞ্জ আসবে না। শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ, তারা শোষণ মুক্ত হতে পারবে না। তাই শ্রমিক শ্রেণীকেই ক্ষমতা দখল করতে হবে, শ্রমিক শ্রেণীকে সরকার তৈরি করতে হবে। আর বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি, গণতন্ত্রে জনপ্রতিনিধি, তারা বুর্জোয়া শ্রেণীর স্বার্থে আইন তৈরি করে, বুর্জোয়া শ্রেণীর স্বার্থে বিচার ব্যবস্থাকে পরিচালনা করে। এই ধরনের বক্তব্য গ্রামসি তার রাজনৈতিক বক্তব্যে তুলে ধরেছেন। গ্রামসি মনে করেন যে শ্রমিক শ্রেণীকে শুধু পার্টির উপরে জোর দিলে হবে না, শ্রমিক শ্রেণীকে তার ইচ্ছা শক্তি এবং সংগঠন করবার উপর জোর দিতে হবে। তাদের সংগঠন হচ্ছে কাউন্সিল। এই কাউন্সিল হচ্ছে উৎপাদন কেন্দ্রে গড়ে উঠবে। শ্রমিক শ্রেণী সংগঠিত হবে কাজে ফাঁকি দিয়ে নয়, শ্রমিক শ্রেণী সংগঠিত হবে কাজ করে, তারা উৎপাদনকে জোর দিবে। শ্রমিক শ্রেণী নিজেদের একটা কাউন্সিল তৈরি করবে কারখানাতে, শ্রমিক শ্রেণী উৎপাদন সংগঠনের কেন্দ্রে পরিণত হবে। আর কাউন্সিল শ্রমিক শ্রেণী এর সংগঠনের মধ্য দিয়ে পুঁজিপতিদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে। গ্রামসি বলেছেন লেবারদের, শ্রমিকদের আর্থিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি নিয়ে আসবে কাউন্সিল। কাউন্সিল নিয়ন্ত্রণ করবে, কাউন্সিল পরিচালনা করবে। উৎপাদন কেন্দ্রে, কারখানাতে যে শ্রমিকদের নিয়ে কাউন্সিল তৈরি হয়, সেই কাউন্সিলই কিন্তু সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করবে, তারা ডিসিপ্লিন নিয়ে আসবে। গ্রামসি বলেছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য বামপন্থী কি দক্ষিণপন্থী এটা বড় কথা নয়। শ্রমিক শ্রেণী কাউন্সিলের মাধ্যমে বামপন্থী পথ গ্রহণ করবে না, দক্ষিণপন্থী পথ গ্রহণ করবে না। কি পথ গ্রহণ করবে? ব্যাপক মৈত্রী জোট গঠন করবে, ব্যাপক মৈত্রী জোট গঠন করবে এবং আন্তর্জাতিক মানবিক ভাবধারাকে নিয়ে কাউন্সিল চলবে এবং এই কাউন্সিল হচ্ছে শ্রমিকদের কাউন্সিল। যাই হোক, আমরা গ্রামসি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা সাধারণভাবে এই বক্তব্যটা আমরা তুলে ধরলাম।
গ্রামসি হেজেমনির একটা ধারণা আছে, একটা তত্ত্ব আছে। গ্রামসি হেজেমনি বা আধিপত্যের ধারণা। হেজেমনি মানে হলো আধিপত্য। দেখো, সাবেকি মার্ক্সবাদী অর্থাৎ মার্কস এঙ্গেলসের দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে লেখা এই গ্রন্থে তারা উল্লেখ করেছেন যে সমাজে যে ভাবধারা, চিন্তাধারা, যে আদর্শ মানুষের মধ্যে প্রচলিত থাকে তা আসলে শাসক শ্রেণীর ভাবধারা, তা আসলে সমাজের ধনিক শ্রেণীর ভাবধারা, বড়লোকদের ভাবধারা। দরিদ্র কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ সেগুলিকে মেনে চলে। মার্কস এঙ্গেলস এই তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে এই কথা উল্লেখ করেছেন। তাহলে মার্কস এঙ্গেলসের সঙ্গে গ্রামসির যে বক্তব্য আধিপত্য, সেই আধিপত্যের ধারণা কিন্তু মিল আছে। এক্ষেত্রে কিন্তু গ্রামসি মার্ক্সবাদের সাবেকি যে বক্তব্য, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে উল্লেখিত বক্তব্য, তাকে অস্বীকার করেননি। এক্ষেত্রে গ্রামসি বলছেন ক্ষমতা বল প্রয়োগের দ্বারা প্রয়োগ হয় না, ক্ষমতা বল প্রয়োগের দ্বারা প্রয়োগ হয় না। ক্ষমতা শাসক শ্রেণীর হাতে থাকে, পলিটিক্যাল সিস্টেমের রাষ্ট্র ক্ষমতা, গভর্নমেন্ট পাওয়ার একটা শ্রেণীর হাতে থাকে, গণতন্ত্রের যুগে নির্বাচিত সরকারের হাতে থাকে। কিন্তু তারা কিন্তু বল প্রয়োগের দ্বারা আধিপত্য বিস্তার করে না। যেখানে লেনিন বলেছেন স্টেট ইজ এ মেশিন, ওয়ান ক্লাস ওভার অ্যানাদার, শক্তি প্রয়োগের মধ্য দিয়ে একটা শ্রেণী মেশিন হিসাবে রাষ্ট্রকে ব্যবহার করে, তারা শোষণের যন্ত্র হিসেবে ব্যবহার করে আর এক শ্রেণীকে, দরিদ্র মানুষকে শোষণ করছে। গ্রামসি এই জায়গায় বলেছেন যে বল প্রয়োগ নয়, সম্মতির দ্বারা, হেজেমনি। আজকে পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্রে ধনিক শ্রেণী তারা যে আধিপত্য বিস্তার করছে গরিব মানুষের উপর, সেটা কি বল প্রয়োগের ক্ষেত্রে? হ্যাঁ, রাষ্ট্র অনেক সময় সন্ত্রাস চালায় সাধারণ মানুষের উপরে, গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে, কেড়ে নেয়, স্বাধীনতা কেড়ে নেয়, হিংস্র হয়ে যায়। রাষ্ট্রের শাসক শ্রেণীর বিরুদ্ধে শোষিত মানুষ সোচ্চার হলে সেই ক্ষেত্রে এটা হলো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, এটা ন্যায়সঙ্গত নয়। সুতরাং এখানে মনে রাখতে হবে যে এটা কিন্তু করতে চাই না। আধুনিক গণতান্ত্রিক বুর্জোয়া শ্রেণী, শাসক শ্রেণী দ্বারা তারা কিন্তু মানুষের মন জয় করবার চেষ্টা করছে, মানুষের কনসেন্ট নিয়ে আধিপত্য বিস্তার করছে। এমন ভাবে সামাজিক বিষয়গুলিকে, সিভিল সোসাইটিকে শাসক শ্রেণী ব্যবহার করছে, পরিষেবামূলক কাজ করে, সংস্কার মুক্ত সমাজ গঠন করে, স্বাস্থ্য পরিষেবা দিয়ে, এইসব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। কিন্তু আসল উদ্দেশ্য তারা কিন্তু শাসন ক্ষমতায় টিকে থাকবে। সুতরাং বল প্রয়োগ করে, গ্রামসি বলছে, বল প্রয়োগ করে আধিপত্য বিস্তার করছে না। এইটা এই ছলচাতুরি, শাসক শ্রেণীর এই আড়ালে আড়ালে যে খারাপ দৃষ্টিভঙ্গি, ভালো দেখিয়ে মানুষের মধ্যে মন জয় করছে, ইডিওলজি তুলে ধরছে। কিন্তু এই ইডিওলজি কি শ্রমিক শ্রেণী ইডিওলজি, আদর্শ? এটা কি খেটে খাওয়া মানুষের আদর্শ? এই ইডিওলজি দিয়ে মানুষের পেট ভরবে? না, পেট ভরবে না। মানুষকে সুকৌশলে মানুষের ক্ষোভ বিক্ষোভকে প্রশমিত করবার জন্য শাসক শ্রেণী তাদের যে ইডিওলজি, কৃত্রিম ইডিওলজি, আসলে তারা খারাপ, কিন্তু ইডিওলজি ভালো তৈরি করে সাধারণ মানুষের মধ্যে প্রবেশ করাচ্ছে।
এইটা হলো গ্রামসীর বক্তব্য। 2 নাম্বার, গ্রামসী এর মধ্যে দিয়ে আধিপত্য বিস্তার করছে, সম্মতি নিয়ে আধিপত্য বিস্তার করছে, যার জন্যে দরিদ্র মানুষ, কৃষক, শ্রমিক তারা কিন্তু লড়াইয়ের মানসিকতা থেকে সরে আসছে। কিন্তু এটা করলে হবে না। লড়াইয়ের মানসিকতা, শ্রমিকের মনে যে ক্ষোভ আছে, বাস্তব ক্ষোভ, যে সমস্যা, শোষণ আছে, তা শ্রমিক শ্রেণীকে সচেতনতা অর্জন করতে হবে এবং এবং পাল্টা আধিপত্য শ্রমিক শ্রেণীর মধ্যে গড়ে তুলতে হবে। শ্রমিক শ্রেণীর মধ্যে একতা আনতে হবে যে ওটা শাসক শ্রেণীর ভাবধারা, ওটা শোষণের হাতিয়ার হিসাবে শাসক শ্রেণী তাদের ইডিওলজি সাধারণ মানুষের মধ্যে দিচ্ছে। এই ইডিওলজি শ্রমিকের ইডিওলজি নয়, এই ইডিওলজি কৃষকের ইডিওলজি নয়। তাই কৃষক শ্রমিকের অর্থাৎ উপরি তলে যে শ্রমিক শ্রেণীর মধ্যে সচেতনতা, ক্লাস কনসাসনেস, শ্রেণী চেতনতা আনতে হবে মজবুত ভাবে। ফলটা আধিপত্য অর্থাৎ শাসক শ্রেণীর আধিপত্যের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর মধ্যে আদর্শ এমন ভাবে গড়ে উঠবে যে পাল্টা আধিপত্য বিস্তার করবে। আর আধিপত্য শ্রমিকরা করতে পারলে তবেই নতুন একটা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে, যা শ্রমিক শ্রেণীকে শোষণ মুক্ত করবে। শাসক শ্রেণী দ্বারা সাংস্কৃতিক মূল্যবোধ, ধারণা এবং প্রতিষ্ঠান শাসক শ্রেণী করছে। আজকে শাসক শ্রেণী মিডিয়াকে ব্যবহার করছে, গণমাধ্যমে সাহায্যে শাসক শ্রেণী রাষ্ট্রের ভাবমূর্তি তুলে ধরছে, রাষ্ট্র স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে, রাষ্ট্র পরিবহন ব্যবস্থাকে উন্নত করছে, রাষ্ট্র কমিউনিকেশন সিস্টেমকে উন্নত করছে, রাষ্ট্র বিজ্ঞান প্রযুক্তিকে উন্নতি করছে, রাষ্ট্র উৎপাদন বাড়াচ্ছে, রাষ্ট্র মানুষের ভালো চায়, রাষ্ট্রের প্রশাসনের সঙ্গে মানুষ যুক্ত, অংশীদারত্ব প্রশাসন, নয়া জনপ্রশাসনের কথা বলছে, দুর্নীতিমুক্ত প্রশাসন, দায়বদ্ধ প্রশাসন। গণতান্ত্রিক রাষ্ট্রগুলি আজকে এটা প্রচার করছে। এটা বুঝতে হবে, তাদের কায়েমি স্বার্থে এটা প্রচার করছে গ্রামসীর বক্তব্য। গ্রামসীর বক্তব্য যে সাংস্কৃতিক মূল্যবোধ, শাসক শ্রেণী ধনীদের সাংস্কৃতিক মূল্যবোধ গরিব মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। শাসক শ্রেণীর ধারণা বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এর মধ্য দিয়ে শাসক শ্রেণী গরিব মানুষের উপরে আধিপত্য বিস্তার করছে। আর এ শাসক শ্রেণীর আধিপত্য মানে কি? ধনীদের আধিপত্য। ধর্মকে ধনিক শ্রেণী নিজ স্বার্থে আফিমের মতো ব্যবহার করছে। এই আফিম কথাটা মার্কস উল্লেখ করেছিলেন। গ্রামসী কিন্তু আফিম হিসেবে না, কিন্তু ব্যবহার করছে ধর্মের মধ্য দিয়ে, শিক্ষার মধ্যে দিয়ে এমন শিক্ষা ব্যবস্থা চালু করছে যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা, প্রচলিত রাষ্ট্রের আইন ব্যবস্থার প্রতি যাতে জনগণের বিশ্বাস সৃষ্টি হয়, অনুভূতি সৃষ্টি হয়, আবেগ তৈরি হয়, মূল্যবোধ তৈরি হয়, দৃষ্টিভঙ্গি তৈরি হয়। মৌলিক পরিবর্তনের জন্য দৃষ্টিভঙ্গি নয়, মৌলিক পরিবর্তনের জন্য মূল্যবোধ নয়, যাতে প্রচলিত সিস্টেমটা থাকে। আর প্রচলিত সিস্টেমে যে দুর্নীতি, এই দুর্নীতি থাকবেই। সুতরাং এই দুর্নীতিকে মুক্ত করব, বারবার সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি দেয়, কিন্তু তা কিন্তু সম্ভব না। এই সিস্টেমটাই হচ্ছে পচা সিস্টেম। সুতরাং এই যে সাংস্কৃতিক মূল্যবোধ শাসক শ্রেণী তৈরি করছে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আধিপত্য বিস্তার করছে সমাজে সাধারণ মানুষের উপরে, সাধারণ মানুষের মধ্যে, খেটে খাওয়া মানুষের মধ্যে বিপরীত মূল্যবোধ তৈরি করতে হবে। খেটে খাওয়া মানুষের মধ্যে, শ্রমিক শ্রেণীর মধ্যে বিপরীত বিশ্বাস, রাষ্ট্র ব্যবস্থার প্রতি বিপরীত বিশ্বাস, বিপরীত ইমোশন তৈরি করতে হবে, বিপরীত পলিটিক্যাল কালচার তৈরি করতে হবে, বিপরীত মূল্যবোধ তৈরি করতে হবে। তার মধ্য দিয়ে প্রচলিত শাসক শ্রেণীর ভাবধারাকে সাধারণ মানুষ আর গ্রহণ করবে না। নেক্সট 3 নাম্বার,
3 নম্বরে গ্রামসি বলছেন শ্রমিক শ্রেণী, প্রলেতারি শ্রেণী শাসক শ্রেণীর বিরুদ্ধে সাংস্কৃতিক আধিপত্য বিস্তার করবে এবং সেটা হবে প্রকৃত বিপ্লব। রাজনৈতিক বিপ্লবের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী যদি ক্ষমতায় আসে তাহলে সেই ক্ষমতা কিন্তু শ্রমিক শ্রেণীর হাতে থাকবে না, সেই ক্ষমতা কিন্তু ক্যাপিটালিস্টদের হাতে চলে যেতে পারে, যেটা রাশিয়ার ক্ষেত্রে হয়েছে, চীনের ক্ষেত্রে হয়েছে। চীনের সোভিয়েত রাশিয়াতে যে রাজনৈতিক ক্ষমতা ছিল মূলত কিন্তু শ্রমিক শ্রেণীর হাতে ক্ষমতা ছিল না। বুলগেরিয়া, আলবানিয়া, যুগোস্লাভিয়া এই সমস্ত দেশে সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর এক নায়কত্ব, ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট প্রতিষ্ঠিত করার কথা বলা হলেও এবং হলেও প্রকৃতপক্ষে প্রোলেতারিয়েট শ্রেণীর হাতে ক্ষমতা ছিল না, ধনীদের হাতে ক্ষমতা চলে গেছে, ক্যাপিটালিজম চলে এসছে, কলাপস হয়েছে সোশ্যালিজম। চীনেও তাই, উত্তর কোরিয়াতেও তাই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে গ্রামসি বলতে চাইছেন যে প্রলেতারিয়েট শ্রেণীকে শাসক শ্রেণীর যে সাংস্কৃতিক আধিপত্য, শাসক শ্রেণী অর্থনৈতিক আধিপত্য, শাসক শ্রেণী পলিটিক্যাল আধিপত্য, এর মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় না। শাসক শ্রেণী সাংস্কৃতিক বিপ্লবের কথা বলছে, শাসক শ্রেণী সাংস্কৃতিক পরিবর্তনের কথা বলছে, কিন্তু এটা প্রকৃত পরিবর্তন নাই। বিপরীতে শ্রমিক শ্রেণীর মধ্যে একটা ভাবধারা তৈরি করতে হবে, ইডিওলজি তৈরি করতে হবে, অ্যান্টি শাসক শ্রেণীর ভাবধারার বিরুদ্ধে। সুতরাং ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে পিপুলকে অসাম্য দূর করতে হবে। ধনতান্ত্রিক পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্রে ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন দেশে পৃথিবীতে আজকে প্রায় দেশই হচ্ছে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের অন্তর্ভুক্ত। সার্বিক ভোটাধিকার, আরে সার্বিক ভোটাধিকার, অবাধ নির্বাচন, অবাধ নির্বাচন না, প্রহসন, গণতন্ত্রকে হত্যা করার নির্বাচন, সমস্ত শাসক শ্রেণী নিয়ন্ত্রণ করে, যখন ইচ্ছা করবে জিতবে, হারার ইচ্ছা করে না। সুতরাং এখানে সাধারণ মানুষের ভোটাধিকার মূল্যহীন হয়ে পড়ে। সাধারণ মানুষকে বুঝতে হবে ক্যাপিটালিজম অসাম্য সৃষ্টি করে, ক্যাপিটালিজম অসাম্য দূর করতে পারে না। এই ভাবধারা, এই আদর্শ শ্রমিক শ্রেণীর মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে এবং শাসক শ্রেণীর আধিপত্যের বিরুদ্ধে শ্রমজীবী শ্রেণী আলাদাভাবে যে ইডিওলজি তৈরি করবে, সেই ইডিওলজি হচ্ছে সিস্টেমের বিপক্ষে, সেই ইডিওলজি রাষ্ট্র ব্যবস্থার বিপক্ষে, তার বিপক্ষে সংগঠিত ইডিওলজি, সেই ইডিওলজি ধনিক শ্রেণীর উপরে চাপিয়ে দিতে হবে। সমাজতন্ত্রে সমস্ত মানুষ হচ্ছে শ্রমজীবী শ্রেণী, সমাজতন্ত্রে পরগাছা থাকবে না, যে কাজ করবে না সে খেতেও পাবে না। প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে সামর্থ্য অনুযায়ী, কাজ অনুযায়ী মজুরি পাবে। সুতরাং এই ভাবধারাটা শ্রমিক শ্রেণীর মানুষের মধ্যে, খেটে খাওয়া মানুষের মধ্যে তৈরি করতে হবে। আর উৎপাদনের উপকরণের মালিক যারা, তারাই কিন্তু শাসক শ্রেণীর মধ্য দিয়ে তাদের ইডিওলজিটাকে, কৃত্রিম একটা ইডিওলজি আদর্শ তৈরি করে সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। এটা মানুষকে বুঝতে হবে। নেক্সট হচ্ছে পৌর সমাজ। দেখো গ্রামসি বলছেন যে গোটা সমাজের মধ্যে দুটো বিষয় আছে, দুটো সমাজ আছে, একটা হলো সিভিল সোসাইটি আর একটা হলো স্টেট। স্টেট কিন্তু সমাজের মধ্যে একটা সব থেকে শক্তিশালী বৃহৎ প্রতিষ্ঠান, এর সঙ্গে রাজনীতি যুক্ত আছে, ধর্ম পরোক্ষভাবে যুক্ত আছে, আইন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো স্টেটের সঙ্গে যুক্ত। আর পৌর সমাজ, সিভিল সোসাইটির মধ্যেই স্টেট, কিন্তু সিভিল সোসাইটি আরো অনেক বড় 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 সীমানা যুক্ত একটা প্রতিষ্ঠান। গ্রামসি সমাজকে 3টি ভাগে ভাগ করেছে। এক নাম্বার হচ্ছে পলিটিক্যাল সোসাইটি,
পলিটিক্যাল সোসাইটি, রাষ্ট্র হলো পলিটিক্যাল সোসাইটি গ্রামসির মতে। পলিটিক্যাল সোসাইটির সঙ্গে কি কি যুক্ত আছে? গ্রামসি বলছে রাষ্ট্রের সঙ্গে কি আছে বলো? আইন বিভাগ আছে, আইন বিভাগ আইন তৈরি করে, আর আইন বিভাগের মধ্যে শাসন বিভাগ আছে, শাসন বিভাগ এবং আইন বিভাগের বাইরে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, জুডিশিয়াল সিস্টেম আছে। এগুলো কি? এগুলো রাষ্ট্রের সঙ্গে যুক্ত। এগুলো হচ্ছে রাষ্ট্র সোসাইটি। পুলিশ আছে, ল আছে, গভর্নমেন্ট আছে, আর্মি আছে, এগুলো স্টেটের সঙ্গে যুক্ত। এটা হলো পলিটিক্যাল সোসাইটি। নাম্বার 2, সিভিল সোসাইটিতে কি আছে? সিভিল সোসাইটির মধ্যে আছে অনেক প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান সিভিল সোসাইটি, মিডিয়া সিভিল সোসাইটি, ধর্ম সিভিল সোসাইটির মধ্যে পড়ে, পরিবার সিভিল সোসাইটির মধ্যে পড়ে। এগুলো 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 সম্মতির উপরে নির্ভর করছে, এগুলো স্বাধীনভাবে চলে, কিন্তু এগুলোর উপরে স্টেট কন্ট্রোল থাকে, এগুলোর উপরে স্টেট কন্ট্রোল থাকে। অর্থাৎ শাসক শ্রেণী, রাষ্ট্রের শাসক শ্রেণী, এই শাসক শ্রেণী বল প্রয়োগ না করে, পুলিশ আর্মি প্রয়োগ না করে, আইন ব্যবস্থার মধ্য দিয়ে সমাজের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, পরিবার ব্যবস্থা ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ আরোপ করে, ইডিওলজির মধ্য দিয়ে আধিপত্য বিস্তার করে। 3, শ্রমিক শ্রেণী পলিটিক্যাল এবং সিভিল দুটো সোসাইটিকে কন্ট্রোল করে। শ্রমিক শ্রেণী রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রের সঙ্গে যুক্ত, শ্রমিক শ্রেণী সিভিল সোসাইটির সঙ্গে যুক্ত। কিন্তু সিভিল সোসাইটিতে আদর্শগত সংগ্রাম ঘটে, সিভিল সোসাইটিতে আদর্শগত সংগ্রাম ঘটে। সিভিল সোসাইটির যারা বুদ্ধিজীবী তাদেরকে কাজে লাগে রাষ্ট্রের শাসক শাসন ব্যবস্থাকে, অবৈধ শাসন ব্যবস্থাকে বৈধতা দানের জন্য, বেআইনি কাজকে বৈধ কাজ হিসাবে তুলে ধরে, অন্যায়কে ন্যায় হিসাবে তুলে ধরে, ইনজাস্টিসকে জাস্টিস হিসাবে তুলে ধরে। সুতরাং এরকম একটা কালচার, এরকম একটা ইডিওলজি শাসক শ্রেণী তৈরি করে। এটা শ্রমিক শ্রেণী কিন্তু এই পলিটিক্যাল সোসাইটি এবং সিভিল সোসাইটির বাইরে থেকে, এবং এই শ্রেণী আলাদাভাবে এই শ্রেণী জনগণের হাট হিসাবে কাজ করে। শ্রমিক শ্রেণী জনগণের মন জয় করবে, জনগণ থেকে বিচ্ছিন্ন ভাবে নয়। এই যে মাওবাদী সংগঠন, নকশালিস্ট সংগঠন, শ্রমিক শ্রেণী খেটে খাওয়া মানুষ থেকে বিচ্ছিন্ন থেকে তাদের কি করে সমস্যার সমাধান করবে? হ্যাঁ, এটা কিন্তু স্থায়ী পথ নয়। গ্রামসি বলছেন যে পিপুল হচ্ছে তাদের হার্ট, আর আর পিপুলের মাইন্ড জয় করবে, তবেই তারপরে ক্ষমতা দখল করবে। জনগণের মন জয় করতে পারলো না শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ, বিপ্লব করলো, পলিটিক্যাল রেভলিউশন করলো, শক্তি প্রয়োগ করে পাওয়ারে চলে আসলো, সেটা কিন্তু টিকবে না। সেটা কিন্তু সেই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে টিকবে না। সোভিয়েত রাশিয়াতে সমাজতান্ত্রিক ব্যবস্থা কোলাপস হয়ে গেছে, পতন ঘটেছে। তার কারণ হচ্ছে সেখানে সাংস্কৃতিক বিপ্লব হয়নি, সামাজিক বিপ্লব হয়নি, সেখানে আদর্শগত বিপ্লব, শ্রমিক শ্রেণীর যে ইডিওলজি, সেখানে কি করেছে? শ্রমিকরা আদর্শ হিসাবে সমাজকে গ্রহণ করেনি, শ্রমিকরা কাজে ফাঁকি দিয়েছে, উৎপাদন কমে গেছে, অর্থ সংকট দেখা দিয়েছে। যেসব দেশে সমাজতন্ত্র ভেঙে গেছে বিভিন্ন কারণের মধ্যে, অর্থ সংকট একটা বড় সংকট। কমিউনিস্ট পার্টির লিডাররা ক্যাপিটালিজমের বৈশিষ্ট্যকে গ্রহণ করেছে, তাদের মধ্যে ত্যাগের ইডিওলজি ছিল না, তাদের মধ্যে স্বার্থপরতা ছিল, আত্মসাৎ করা, করাপশন করা, এইসব বিষয়গুলো ছিল, নেপোটিজম ছিল। সুতরাং এইখানে দুর্বলতা, এইটাকে শ্রমিক শ্রেণীর যদি
ইডিওলজিক্যালি সংগঠিত হতো, তাহলে তারা কিন্তু নেতারা ফাঁকি দিচ্ছে, নেতারা আত্মসাৎ করছে, অতএব মার্ক্সবাদ ভুল, সমাজতান্ত্রিক বিপ্লব ভুল, এটা ভাবতো না, তারা ক্যাপিটালিজমে ফিরে আসতো না। সুতরাং এইটা শ্রমিক শ্রেণীর মধ্যে কনসাসনেস তৈরি করতে হবে যে নেতা ভুল করতে পারে, আমরা ভুল করব না, তার নেতা সেই নেতা সঠিক নেতা না। সমাজতান্ত্রিক বিপ্লবের পরিবেশ নেই সোভিয়েত রাশিয়ায়, সামন্ততান্ত্রিক ব্যবস্থাতে সরাসরি ভাবে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে, সেখানে কৃত্রিম ভাবে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু মানুষকে তো সচেতন করা সম্ভব হয়নি, করতে পারেনি, যার জন্য ফেলিউর রয়েছে। নেক্সট হচ্ছে, তাহলে গ্রামসি বলছেন যে জনগণের হার্ট, মাইন্ড এগুলো জয় করতে হবে, তারপরে স্টেট পাওয়ার শ্রমিক শ্রেণী অর্জন করবে। 3, গ্রামসি অবস্থানের যুদ্ধের কথা বলেছেন আর কৌশলের যুদ্ধের কথা বলেছেন। ক্ষমতা দখলের আগে প্রভাবশালী আধিপত্যের ধারণার পরিবর্তন করে আর পাল্টা আধিপত্য গড়ে তুলতে হবে। পাল্টা আধিপত্য বলে ক্ষমতা দখলের পরে শাসক শ্রেণী কিন্তু ভাবধারার ব্যাপক পরিবর্তন করে, যখন যেরকম ইডিওলজি তৈরি করে জনগণের মধ্যে দেওয়া দরকার কায়েমি স্বার্থে, ক্ষমতায় টিকে থাকার জন্য, বিশেষ করে রুলিং পার্টি, তার এগেনস্টে শ্রমিক শ্রেণীকে তাদেরও ভাবধারার পরিবর্তন করতে হবে, তাদের ভাবধারা এমন ভাবে পরিবর্তন করতে হবে যে প্রভাবশালী ভাবধারার উপরে শ্রমিক শ্রেণীর ভাবধারা আধিপত্য বিস্তার করবে। দীর্ঘমেয়াদী কালচারাল রেভলিউশন করতে হবে, সোশ্যালি সংগ্রাম করতে হবে শ্রমিক শ্রেণীকে। তাহলে আধিপত্য বজায় রাখার জন্য কৌশল হিসাবে পুঁজিপতি শ্রেণী, ধনিক শ্রেণী, অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে যে মুসলিম জনগণের স্বার্থসিদ্ধি সরকার, সেই সরকার আধিপত্য বিস্তারের জন্য তারা কৌশলের যুদ্ধ করে, আবার অবস্থানের যুদ্ধ করে। এই জায়গায় দাঁড়িয়ে অপরদিকে শ্রমিক শ্রেণীকে কি করতে হবে? প্রত্যক্ষ সামনাসামনি আক্রমণ করতে হবে। দেখো, এখানে একটা কথা মনে রাখবে যে দীর্ঘমেয়াদী কালচারাল এবং সোশ্যাল সংগ্রাম দরকার, এটা হলো কৌশল। অপরদিকে প্রত্যক্ষ আর সামনাসামনি আক্রমণ, এটা হচ্ছে কৌশলের যুদ্ধ। কৌশলের যুদ্ধ হলো রাষ্ট্র পাহাড় দখলের জন্য সরাসরি যুদ্ধ, এটা হলো কৌশলের যুদ্ধ। আর পজিশন ওয়ার কি? পজিশন ওয়ার অর্থাৎ অবস্থানের যুদ্ধ। অবস্থানের যুদ্ধের জন্য সিভিল সোসাইটিতে দীর্ঘমেয়াদী ধীরে ধীরে সংগ্রাম চলবে। মানুষের মধ্যে চেতনা আনতে হবে, মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করতে হবে, সামাজিক যে প্রথা কাস্টমস তার চেঞ্জ করতে হবে, রুলিং আধিপত্যের বিরুদ্ধে এটা আনতে হবে। তাহলে এখানে আমরা বলবো কৌশলের যে যুদ্ধ, কৌশলের যুদ্ধ এটা কিন্তু সরাসরি যুদ্ধ, আর পজিশন ওয়ার বা অবস্থানের যুদ্ধ এটা কিন্তু সরাসরি যুদ্ধ না। তাই গ্রামসি কৌশলের যুদ্ধ আর পজিশনের যুদ্ধ, এই দুটো পদ্ধতিকে কারা গ্রহণ করে বা কোনটা শ্রমিক শ্রেণীর পক্ষে ভালো? শ্রমিক শ্রেণী কৌশলের ওয়ারকে গ্রহণ করবে, আর সরাসরি করলে কিন্তু সেটা কিন্তু নাও টিকতে পারে, তার কারণ সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তন আসবে না। তার এর বিরুদ্ধে দেখো, শাসক শ্রেণী অবস্থানের যুদ্ধ করে, আবার কৌশলের যুদ্ধ করে, প্রয়োজন ভিত্তিক করে। তাই নাগরিক সমাজের মধ্যে মিশে যায় শাসক শ্রেণী, তারা বিভিন্ন ভাবে মানুষের মধ্যে চেতনা আনার চেষ্টা করে, মূল্যবোধ সৃষ্টি করে। কিন্তু এর বিরুদ্ধে এটা হলো রুলিং পার্টি করে,
রুলিং শাসক শ্রেণী করে, এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে চেতনা বাড়াইতে হবে। শ্রমিক শ্রেণীর মধ্যে কোনো উপনিবেশিক মুক্ত ভাবনা থাকতে হবে, উপনিবেশিক মুক্ত ভাবনা শ্রমিক শ্রেণীর মধ্যে থাকতে হবে, শোষণ মুক্ত ভাবনা থাকতে হবে। গ্রামসি ধনতান্ত্রিক রাষ্ট্রগুলিতে বলেছেন যে ওয়ার অফ পজিশন বেশি কার্যকরী হয়। ওয়ার অফ পজিশন, ওয়ার অফ পজিশন মানে হচ্ছে ক্ষমতা দখলের সরাসরি যুদ্ধ, স্টেট পাওয়ার দখলের সরাসরি যুদ্ধ, এটা ধনতান্ত্রিক রাষ্ট্রগুলিতে দেখা যায়। সেই সেন্সে মার্কসবাদী কমিউনিস্ট ম্যানিফেস্টো বলেছিলেন যে শ্রমিক শ্রেণী ইংল্যান্ডে প্রথম বিপ্লব ঘটাবে, মানে ওয়ার অফ পজিশন, ওয়ার অফ পজিশন, যেখানে শ্রমিক শ্রেণীর বিপ্লব করবার একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে। নেক্সট হচ্ছে বুদ্ধিজীবী শ্রেণীর যে ভূমিকা, সে সম্পর্কে গ্রামসি তার তত্ত্বে আলোচনা করেছেন। গ্রামসি বলেছেন যে প্রত্যেক শ্রেণী তার 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 অর্গানিক ইন্টেলেকচুয়াল রয়েছে প্রত্যেক সমাজ ব্যবস্থাতে গ্রামসি বলেছেন যে বুদ্ধিজীবী শ্রেণী থাকে। এখন এই বুদ্ধিজীবী শ্রেণীকে গ্রামসি দুটো ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে অর্গানিক এই ইন্টেলেকচুয়াল বা বুর্জোয়া শ্রেণী, সরি অর্গানিক ইন্টেলেকচুয়াল ক্লাস অর্থাৎ বুদ্ধিজীবী, আর একটা হলো ঐতিহ্যবাহী বুদ্ধিজীবী। গ্রামসি বলছেন যে অর্গানিক ইন্টেলেকচুয়াল তারা কারা? যারা অর্গানিক বুদ্ধিজীবী, জৈবিক বুদ্ধিজীবী বা জৈব বুদ্ধিজীবী, তারা আদর্শগত নির্দেশ দেয় যা জনগণের মানে মধ্যে প্রভাব বিস্তার করে। এখন অর্গানিক বুদ্ধিজীবী যারা, তারা সমাজকর্মী, তারা জনগণকে সচেতন করে, জনগণের সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক থাকে। এরা কি করে? বুর্জো আদর্শের বিরুদ্ধে শ্রমিকদের সংগঠিত করে অর্গানিক বুদ্ধিজীবীরা বা জৈব বুদ্ধিজীবীরা। আর ঐতিহ্যগত বুদ্ধিজীবীরা, এরা দার্শনিক, এরা লেখক, সাহিত্যিক, ধর্মযাজক, এরা মতবাদ তৈরি করে। এরা 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 শোষিত শ্রেণীর কে মুক্ত করবার জন্য উদ্যোগ গ্রহণ করে না। শোষিত শ্রমিক শ্রেণীর সঙ্গে এই সাবেকি বুদ্ধিজীবীদের যোগাযোগ থাকে না। কিন্তু অর্গানিক ইন্টেলেকচুয়াল যারা বুর্জোয়া আদর্শের বিরুদ্ধে, তারা শ্রমিকদের সংগঠিত করে। 5 নাম্বার, গ্রামসি বলছেন যে আধুনিক যারা শাসক, সেই শাসক শ্রেণীকে অর্থাৎ বুর্জোয়া শাসন ব্যবস্থার শাসক শ্রেণীকে ম্যাকিয়াভেলি দি প্রিন্স গ্রন্থের রাজকুমারের সঙ্গে তুলনা করা যায়। ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থে ইটালির চরম দুরবস্থা, সেই প্রেক্ষাপটে ম্যাকিয়াভেলি তিনি তত্ত্ব লিখেছেন, তিনি পাওয়ারের কথা বলেছেন। রাজার হাতে ব্যাপক ক্ষমতা দিতে হবে, ধর্ম রাজনীতির থেকে আলাদা করতে হবে, ধর্মের দ্বারা রাজনীতি পরিচালিত হবে না। ধর্ম মানুষের অন্তরের বিষয়, বিবেকের বিষয়। পুরোহিতরা রাজাকে পরামর্শ দেবে না, পুরোহিতরা ধর্মীয় রীতিনীতি মেনে চলবেন, মানুষকে অনুপ্রাণিত করবেন, আর রাজা রাজ্য শাসন করবেন। রাজার কাজ হলো নৈতিকতা মেনে রাজ্য শাসন করা নয়, ধর্মীয় নির্দেশ অনুযায়ী রাজ্য শাসন করা নয়। রাজা অধার্মিক নয়, রাজা ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবে, কিন্তু শাসক হিসাবে রাজা হবেন শৃগালের মতো ধূর্ত আর সিংহের মতো বলশালী। রাজার মধ্যে শৃগালের মতো চতুরতা জ্ঞান, চালাক বুদ্ধি থাকতে হবে, আর শক্তিও থাকতে হবে। দৈহিক বলে বলিয়ান হতে হবে, মানসিক দিক থেকে বলিয়ান হতে হবে। এই ধরনের ভূমিকা পালন করে বর্তমান শাসক শ্রেণী, এটা উল্লেখ করেছেন
এটা উল্লেখ করেছেন কে? গ্রামসি। গ্রামসি বলছেন যে মানে প্রিন্সের সঙ্গে বিপ্লবী পার্টির তুলনা করা যায়। লিডার হলো প্রিন্স, কমিউনিস্ট পার্টি অবশ্যই মডার্ন প্রিন্স কমিউনিস্ট পার্টি গাইড দিবে শ্রমিক শ্রেণীকে। কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীকে বল প্রয়োগের মাধ্যমে পরিচালনা করবে না, শ্রমিক শ্রেণীর মধ্যে শিক্ষা চেতনা মতাদর্শ গড়ে তুলবে। এই মতাদর্শ হলো শাসক শ্রেণীর বিপরীত মতাদর্শ। শাসক শ্রেণীর পক্ষে যে আধিপত্যের মতাদর্শ, সেই মতাদর্শের বিপরীত মতাদর্শ হলো শ্রমিক শ্রেণীর মতাদর্শ। যাই হোক, এই দীর্ঘস্থায়ীভাবে শ্রমিক শ্রেণীর মধ্যে আদর্শ গড়ে তুলবে। শ্রমিক শ্রেণীকে অর্থনৈতিক দিক থেকে যেমন একদিকে সংগঠিত করতে হবে, তাদেরকে শোষণ মুক্ত করতে হবে। তাই মার্ক্সবাদে যেটা বলা হয়েছে যে শ্রমিক শ্রেণী 3 দিক থেকে সংগ্রাম করবে। এক হলো তোমার অর্থনৈতিক দাবির ভিত্তিতে সংগ্রাম, 2 হলো মতাদর্শগত সংগ্রাম, অর্থনৈতিক দাবির ভিত্তিতে মতাদর্শকে অবলম্বন করে, 3 হলো রাজনৈতিক সংগ্রাম। রাজনৈতিক সংগ্রাম সরাসরি নয়, কিন্তু মতাদর্শকে জোর দিতে হবে। মার্ক্সবাদের এই বক্তব্যটাকে হাইলাইট করেছেন গ্রামসি। তাই গ্রামসিকে আমরা মার্ক্সবাদ বিরোধী চিন্তাবিদ বলতে পারি না। তিনি মার্ক্সের অনুসারী, তিনি নয়া মার্ক্সবাদী। কতগুলো বিষয়কে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন মার্ক্স উপরিতলকে কম গুরুত্ব দিয়েছেন, উপরিতলের ভূমিকাকে অস্বীকার করেননি। গ্রামসি সেখানে উপরিতলকে হাইলাইট করেছেন। এইখানে পার্থক্য। তাহলে আধিপত্য শাসক শ্রেণী শ্রমিক শ্রেণীর উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের মানুষের উপরে, সিভিল সোসাইটির উপরে, পৌর নাগরিক সমাজের উপরে বিস্তার করছে কৌশল হিসাবে। তারা ওয়ার অফ পজিশনকে সময় ত্যাগ করছে, আবার প্রয়োজনে ওয়ার অফ পজিশনকে তারা গ্রহণ করছে। রাষ্ট্রীয় যে শক্তি, ফোর্স, মিলিটারি, পুলিশ, গোয়েন্দা কাজে লাগিয়ে তারা জনগণকে শোষণ মুক্ত হতে দেয় না। গ্রামসি জনগণকে সচেতনতার উপরে দীর্ঘমেয়াদী ভাবে সচেতন করতে হবে। তাই গ্রামসি সাংস্কৃতিক বিপ্লবের উপরে গুরুত্ব দিচ্ছে। সোশ্যাল রিফর্মস কে তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি কালচারাল রেভলিউশনকে গুরুত্ব দিয়েছেন। তিনি প্রথমেই পলিটিক্যাল রেভলিউশনকে তিনি অস্বীকার করেননি, কিন্তু প্রথমে নয় পলিটিক্যাল রেভলিউশন পরে, আগে সাংস্কৃতিক রেভলিউশন, আগে সামাজিক ক্ষেত্রে বিপ্লব, শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে বিপ্লব আনতে হবে, মানুষের মনে বিপ্লব আনতে হবে, মনের জগৎকে পরিবর্তন করতে হবে, করে সংগঠিত হতে হবে। শ্রমিকরাই শ্রমিকদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে। তাদের সংস্কৃতি শোষণমুক্ত সংস্কৃতি, তাদের ইডিওলজি শোষণমুক্ত ইডিওলজি। পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে শাসক শ্রেণীর ইডিওলজি শোষণযুক্ত ইডিওলজি, শোষণ করার মাধ্যম হলো ইডিওলজি। যাই হোক, এই বলে আজকে গ্রামসির উপরে আলোচনাটা আমি শেষ করলাম। চিন্তা করে এটা মনে রাখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। পরে অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে জানান।